উনি এত ফেব্রিকেটেড কথাবার্তা বলছেন। না আমি তো ডিসিএসপি নিয়ে তো তথ্য আমি সামনে দিয়েছিলাম। কথা বলতে দেন ভাই। ডিসিএসপি নিয়োগের তথ্য তো কথা বলতে দেন। আব্দুল্লাহ এবং সরকার আছেন তো ভাই। সেই তথ্যটা যুগান্তরে প্রকাশিত হয়েছিল। কথা বলতে দিচ্ছেন না। কারণ আপনি ভয় পাচ্ছেন যে সত্য তথ্যগুলো আমি বলে ফেলবো। তার এই পরিবর্তন মানে তিনি তো আগে গণ অধিকার পরিষদের সেক্রেটারি ছিলেন। তো বিএনপিতে এসে সে যে এত পরিবর্তিত হয়েছে এবং এতটাই দলান্ধ হয়ে কথা বলছে, এটা আমাকে খুবই সারপ্রাইজ করছে। না আমি একাধিক উপদেষ্টা তাদেরকে কিভাবে ফেভার করে ক্ষমতা এনেছে। বিএনপি এবং আমার সমালোচক রাশেদ, এদের কারো কাছেই উত্তর নেই আসলে বাজেটটা কই থেকে আসবে। এখন পর্যন্ত এটা ক্লিয়ার করা হয়নি। এবং যখন ইলেকশনের সময় যখন প্রচারণা চালাচ্ছিল, আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আসলে এইটার বাজেটটা আপনারা অ্যালোকেট কই থেকে করবেন, তারা ওইখানে সদুত্তর দিতে পারেনি। একটা পর্যায়ে তারা বলেছে যে সোশ্যাল ওয়েলফেয়ারের যে বাজেট সেটার একটা অংশ তারা অ্যালোকেট করবে, কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ারের কোনো বাজেট আলাদা করে অ্যালোকেট করার সুযোগ নেই। অলরেডি সবগুলো বাজেট কিন্তু বরাদ্দ করা আছে, তো সেই জায়গায় কোনো বাজেট বের করার সুযোগ নেই। এবং আলাদা কোন জায়গা থেকে কোন খাত থেকে তারা এই বাজেটটা বরাদ্দ করছে সেটার কিন্তু উত্তর আমি অনেকবার শুনলাম, আপনি অনেকবার চেষ্টা করলেন তার থেকে উত্তরটা নেওয়ার, কিন্তু রাশেদ কিন্তু একবার উত্তরটা দিতে পারলেন না। তিনি ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে বলার চেষ্টা করলেন, এইটা হলে ওইটা হলে, এটা হইলে ওইটা হবে। তো তাদের কাছে আসলে কোনো উত্তর নেই। এবং আজকের যে আলোচনার সূচনা আপনি করলেন, এটা আমার কাছে খুব বেশি মেক সেন্স করে না যে আপনি স্টার্টিংয়েই যে আপনি ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করছেন। এবং আমাদের রাজনৈতিক এত দৈন্যতার জায়গায় পৌঁছেছি, আমরা এখন ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করছি। এটা আসলে কেন আপনি আলোচনা করছেন? আমার কথা বলেন যে, এবং বিএনপিও যে এরকম মূলাঝুলায় দেখাচ্ছে, রাশিদ কিন্তু একটা কথা প্রথমে বললো যে জামাত ইসলামের যে জান্নাতের কার্ড বা এই যে ওয়েলফেয়ার যে পলিটিক্স, এটা তো মোটে আমার কাছে মনে হয় না এটা কোনো ভালো পলিটিক্স। সে যখন আরেকটা দলকে নিয়ে সমালোচনা করলো, সেম ওয়েতে সেও বলছে যে হ্যাঁ এখন আমরা ক্ষমতায় এসে আমরা যে এই সোশ্যাল ওয়েলফেয়ারের পলিটিক্স করছি। কিন্তু সে কিন্তু রাদার এটা যদি সে বলতো আমার কাছে, আমি খুশি হতাম যে তারা আসলে চায় যে নাগরিকরা স্বাবলম্বী হোক। তারা আসলে চায় যে দেশের আমার যে জনগোষ্ঠী যারা আছেন তারা যেন এমনভাবে রাজনৈতিক দলগুলা বা যারা ক্ষমতায় আছেন কর্মসংস্থান তাদের জন্য তৈরি করবে যেন আমার নাগরিকরা যেন আসলে স্বাবলম্বী হয়। আমি প্রত্যেক মাসে তাকে 2000 টাকা করে ভিক্ষা দিয়ে তার কাছে আমি বলছি যে দেখো আমি তোমাকে দিচ্ছি। হাসিনা যেরকম করে বলতো না যে তোমাকে দিলাম, তোমাকে এটা দিলাম, এটা অবশ্যই ভিক্ষাবৃত্তির আইডিওলজি। 2500 টাকা দিয়ে কি তাদেরকে ভিক্ষাবৃত্তি বলছেন? ডেফিনেটলি আপনি কেন কর্মসংস্থান তৈরি না করে এই 2025 আপনি আমাকে প্রশ্ন তুললেন আমি কেন ফ্যামিলি কার্ড নিয়ে কথা বললাম, তাহলে আপনি উত্তরটা দেন যে আপনি এই প্রসঙ্গ নিয়ে যে উত্তরটা দিলেন, তাহলে এই প্রশ্ন করার কারণেই আপনি সেই উত্তরটা দিতে পেরেছেন। ডেফিনেটলি আমি বললাম তো আমাদের রাজনৈতিক দৈন্যদশা এরকম হয়ে গেছে যে এটা এখন আমাদের টক অফ দ্য টাউন, এটাকে আমরা হেডলাইন বানায় কথা বলছি। কিন্তু আমাদের বাজেটটা যদি আমরা আসলে কর্মসংস্থান তৈরিতে অ্যালোকেট করতাম, যে 2000 টাকার কথা বলা হচ্ছে, এখানে হিসাব মতে 2500 টাকা 2000-এর যে কথা আমরা এর আগে যে হিসাবটা করেছিলাম, সেখানে 2000 টাকা করে যদি 12,000 কোটি টাকা লাগবে যদি 50 লাখ পরিবারকে আপনি টাকাটা দেন। পাইলট মডেলে যেটা করুক না কেন, তিনি তো আলটিমেটলি 5 কোটি পরিবারকে বলছে। এত হিউজ পরিমাণ টাকা, যেখানে আপনার অর্থনৈতিক এখন যে দৈন্যদশা, আপনার যেই পরিমাণ ঋণের বোঝা নিয়ে আপনি আগাচ্ছেন, আপনি কিভাবে এই জিনিসটা পসিবল করবেন? এই বিষয়টা নিয়ে উত্থাপন করা হয়েছে। একই সাথে আমাদের আমি আপনার কথা বলছি না, আমি ওভারঅল আমাদের রাজনৈতিক সিনারিওতে আমাদের মিডিয়া হাউসগুলো থেকে শুরু করে আমাদের যেই তরুণ তুর্কি যে রাজনৈতিক নেতারা আছেন, তারা যে এটা নিয়ে আসলে রাজনীতি করছেন, এটা আমার জন্য খুবই আমি আপসেট এই ব্যাপারটা নিয়ে, যে আমাদের আসলে যেই বিষয়গুলো ফোকাস থাকা উচিত সেটা না করে আমরা বরঞ্চ এই ফ্যামিলি কার্ড, বেকার কার্ড, এগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা ফোকাস করছি না যে তাদের জন্য কর্মসংস্থান আমরা কিভাবে করে দেব। এখন দেখেন আমাদের গ্রামে বা যারা আমরা যে প্রান্তিক পর্যায়ে যারা রাজনীতি করি, সেখানেরকার যারা রাজনীতিক নেতারা থাকেন, তারা কখনোই চায় না যে সেখানকার নাগরিকদের, মানুষদের জীবনযাত্রার মান পরিবর্তন হোক। তারা চায় না যে এখানকার মানুষের শিক্ষিত হোক, কারণ যদি মূর্খের পাল হয়ে থাকে, গরিব মানুষ হয়ে থাকে, তখন তারা বারবার এদেরকে যে শিয়ালের মতো করে যে বকরির মতো করে যে বারবার বিক্রি করতে পারবে, খেতে পারবে। বিএনপি স্পষ্ট করেছে আগামীতে যে বাজেট হবে সেই বাজেটে এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এর জন্য একটা নির্দিষ্ট বরাদ্দ থাকবে। কিন্তু এটা যেহেতু ইনিশিয়ালি শুরু করেছে, এখন অর্থ মন্ত্রণালয় থেকে এই বাজেটটা তারা নিয়ে এই কাজটা তারা শুরু করছে এবং এটা স্পষ্টভাবে বলেছে। এখন আপনি খাত যদি বলেন, বাংলাদেশের তো আপনার যে রাজস্ব আয়টা হয় বিভিন্ন খাত রয়েছে, সামগ্রিকভাবে যে ফান্ড আছে
অর্থ মন্ত্রণালয় সেখান থেকে একটা ফান্ড নিয়ে এই কাজটা শুরু করেছে। এখন পরবর্তীতে বাজেটে এটা থাকবে, এই যে একটা কোম্পানির যেমন যে পরিমাণ রাজস্ব থাকে সেখানে 25% CSR ফান্ড থাকে, ঠিক ওই রকম একটা ফান্ড তো অবশ্যই আগামী জি, বাজেটে এখন অর্থ থাকবে। মন্ত্রণালয় থেকে দেওয়া জি। হচ্ছে, পরে জুন মাসে যে বাজেট এখন ঘোষণা করা আপনি হবে যদি সেখানে এই বিষয় নিয়ে কথা বলা হবে। আপনি স্বাভাবিকভাবে বিরোধী দলের রাজনীতি করছেন, স্বাভাবিকভাবে আপনার একটা বক্তব্য থাকবে। এখন আপনি যদি এটাকে ভিক্ষাবৃত্তি বলেন, তাহলে বিদেশে যে এই ধরনের ফান্ড বা ভাতা দিয়ে থাকে সেটাও তো ভিক্ষাবৃত্তি। আপনি পুরো যদি পৃথিবীতে আপনি যদি শেষ ইউএসএর করি সাথে একটু। মডেলটা চিন্তা করেন, আমি একটু শেষ সেখানকার করি। নাগরিকরা আর্থসামাজিকভাবে আমি- স্বাবলম্বী এবং তাদেরকে সেই রকম ভাবে প্রতিষ্ঠিত করা বা সেই সুযোগগুলো দেওয়ার পরই সেখানকার রাষ্ট্রের কিছু সামাজিক সুরক্ষার বিষয়ে তাদেরকে সেই সুরক্ষাগুলো দেওয়া হয়। দেখেন, কিন্তু আপনার এটাও এখানে কিন্তু চালচুলো সামাজিক নেই, সুরক্ষা। আপনার এখানে বাংলাদেশে চাকরি বাকরি পাচ্ছে না, বাংলা সেখানে যদি আপনি Let me finish, আমি একটু ব্যাখ্যা করি, তাহলে আপনি শুনতে আচ্ছা, সহজ মুস্তাফিজ হবে। ভাই আপনার কাছে পরে মনে আমরা করেন একটু এটা তো সামাজিক সুরক্ষার আওতায় এই কাজগুলো করছে। এখন উন্নত সমৃদ্ধ রাষ্ট্র, সেখানেও মনে করেন যে হঠাৎ করে কেউ কাজ হারাইলো, তার জন্য তো একটা ভাতা থাকে, তাই না? তো বাংলাদেশ তো উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হয়ে যায়নি এখনো পর্যন্ত। আমাদের প্রান্তিক অঞ্চলে আমাদের অনেক কৃষকরা এমন হয় যে 20 দিন খেতে পারলো আর 10 দিন দেখা যাচ্ছে ঠিকমতো বাজার করতে পারলো না, সার এবং বীজ কিনতে পারলো না। এ ধরনের ঘটনা কিন্তু ঘটে এবং অসংখ্য গরিব মানুষ বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ তার উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হয়ে যায়নি যে কেউ একজন বেকার হলো শুধুমাত্র তাকে সার্ভ করলে হবে। বাংলাদেশে অসংখ্য গরিব মানুষ রয়েছে। সুতরাং এই গরিব মানুষদের জন্য আপনি আপাতত কি করবেন? কিছুই করবেন না। তাদের জন্য যে পরিমাণ এই যে ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড, এগুলোই তো এখন এই মুহূর্তে তাদের জন্য প্রযোজ্য। যখন বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হয়ে যাবে তখন তার এটার প্রয়োজন হবে না। তখন এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটা তখন বাদ গিয়ে তখন অন্য প্রজেক্ট যাবে। আর কর্মসংস্থানের কথা উনি যেটি বলছেন, জি, জি। বাংলাদেশে তো আসলে যদি আপনি এই যে বিশ্ববিদ্যালয় থেকে হাজারো গ্রাজুয়েট বের হয়, তাদের জন্য কি আসলে কর্মসংস্থানের ক্ষেত্র আছে? এখন আমাদের প্রাইভেট সেক্টরকে, না, গার্মেন্টসকে বিএনপি তো আরো বলেছে বেশি যে সমৃদ্ধ করতে হবে। 1.5 কোটি 1.5 বছরে না 1 বছরে 1.5 কোটি কর্মসংস্থান সেটা তো করা হবে, বিএনপির একটা সেটিও বলা পরিকল্পনা। হয়েছে। জি। বিএনপি তো আপনার সামনে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই কমিটমেন্ট রক্ষা করার জন্য তো বিএনপিকে কাজ করতে হবে, সেই কাজটা করার সুযোগ তো আমাদেরকে দিতে হবে। আমরা সেই অপেক্ষায় থাকলাম। এবার আমরা একটু এস.এম. সাইদ মুস্তাফিজ আপনার কাছে জানতে চাই এই বিষয় নিয়ে যা আমি যেটা বলছিলেন। বলতে চাই, প্রথমত আমি বললাম এটা আমার কাছে মেক সেন্স করে না, কেন করে না এটা আমি বলেছি এবং ধরে নিলাম যে আমাদের রাশে যেটা বলছে যে আমাদের দেশের মানুষের জন্য এই কাজটা তারা করতে চাচ্ছে। কিন্তু আমি তো অলরেডি দেখেছি, মানে নির্বাচনের আগে যখন তারা প্রচারণা করেছে তখনও তারা এলাকায় গিয়ে এখানে এরকম করে প্রচারণা করেছে, যদি ভোট দাও তাহলেই তোমাকে দিব। আবার এখন বলছে যে এখন যারা আসলে ক্ষমতায় আসলো সেখানকার যারা প্রভাবশালী এমপির আশেপাশের লোকজন, তারা হচ্ছে তাদের যে মানে ভাতিজা, শালি, সম্বন্ধী, মানে আত্মীয়তার এই কথা আত্মীয় বলছেন স্বজনকে তারা অলরেডি লিস্ট করছে। তারা আসলে এটা কিভাবে তো make sure ইওনোর করবে? মাধ্যমে দেবে। না, এটা তো আত্মীয়স্বজন এটা এটা list কিভাবে হবে। আপনি বলেন। জানেন যে প্রশাসন কিভাবে ইয়া করে? প্রশাসন ইওনো কি আলাদা এই করে প্রশাসন তো আলাদা করে আমি কি কাজ এই করতে প্রশ্নটাই পারে কিনা? রাখতে চাচ্ছিলাম, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দায়িত্বে থাকবে টিওনো, এবং কিন্তু কে প্রশাসনিক দরিদ্র, লোক বা আমলারা কে যদি বাস্তবায়ন বেকার, করে কে তাহলে কৃষক, ভবিষ্যৎটা এই কি? জায়গাগুলো কিন্তু 17 বছর ধরে এরকম করে মেজার হয়েছে। এই কার্ডের কিন্তু সূচনা কিন্তু আজকে প্রথম না। এছাড়াও আজকে আপনি দেখবেন যে মানে টিসিবির যে ট্রাক জি, জি, থাকে জি, সেখানে- সেখানে হচ্ছে যে আমাদের যারা জনগণ আছেন তারা দৌড়াচ্ছে, মানে একটু কম মূল্যে জিনিস পাওয়ার জন্য তাদের কি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কিন্তু সেখানে কিন্তু আমাদের এনসিপির কিন্তু আলাদা একটা প্ল্যান ছিল এবং আমরা কিন্তু এটা 36 দফাতে আমরা ইনক্লুড করেছি যে তাদের যেই মানে আমরা ওয়ান কার্ড সলিউশন দিয়েছি, যে এত কার্ড তো দরকার নেই, আপনার একটা কার্ডের মধ্যে আপনার সব ইনফরমেশন এখানে মানে চিপে থাকবে এবং তারা প্রত্যেকটা নিবন্ধিত দোকান যদি থাকে সেই দোকান থেকে তারা কার্ড দেখালে সেই সুলভ মূল্যে মানে পণ্যটা তারা কিনতে পারবে। কিন্তু এই যে বিএনপি যে এখন বলছে যে তারা হচ্ছে ইওনোর মাধ্যমে এটা মেজার করবে বা সিলেক্ট করবে, এটা আসলে হবে না। 17 বছর ধরেও আমরা দেখে আসছি এই কার্ড দিয়ে কিভাবে রাজনীতিকরণ হয়েছে এবং প্রকৃত অর্থে যারা মানে 17 দরিদ্র, বছর হয়নি যারা বলে যারা এখনো হবে যারা না, কাজ এই ধারণা করছে, থেকে তো বের হয়ে আসা হ্যাঁ উচিত। বের হয়ে আমরা তো আসতে চাই, অবশ্যই আমরা আপনাদেরকে পজিটিভলি নিতে চাই। কিন্তু আমরা যখন এলাকায় দেখছি যে অলরেডি এইটার কোনো আপনার প্রমাণ দিতে তৃণমূলের পারবেন? নেতারা আপনি যেটা বললেন যদি ভোট দাও তাহলে তোমাকে দিব, অথচ তারেক রহমান নিজে বলেছে যে আমাকে Definitely। ভোট না, না, দেয়নি। শুধু ভোট দিলেই যে রাশেদ, পাবে না, তা নয়। শোনেন, আপনি 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 নিশ্চয়ই তো শুনেছেন। সোশ্যাল মিডিয়া ইউজ আমি করেন বলছি না, যে- আপনি তো সোশ্যাল মিডিয়া ইউজ করেন। অলরেডি এরকম অনেকগুলো ভিডিও বের হয়েছে। কালকে তো আমি একটা ভিডিও দেখি বের নাই, হলো, আমি দেখি নাই, কুষ্টিয়া এটা- স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, সে হচ্ছে বাজারে বলছে যে যারা আমরা এখন ক্ষমতায় আছে আমাদেরকেই হচ্ছে যে আপনাদের চাঁদা দিতে হবে, এই কাজগুলো দিতে হবে এবং এরকম আরো কয়েকটা ভিডিও বেরোচ্ছে আপনি নিশ্চয়ই যেখানে দেখেছেন যে- যেখানে যে আপনি যেখানে নিশ্চয়ই লোকাল এরকম video মানুষজনকে দেখেছেন। কমিট করা হচ্ছে যে আমাদের সাথে থাকলে আপনারা হচ্ছে কার্ডগুলো আপনি পাবেন। আপনি দেখেন, আপনি যেটা বললেন তারেক রহমান সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। তিনি বলেছেন যে আমাকে ভোট দিয়েছে, যে দেয়নি এবং যে বিপক্ষকে ভোট দিয়েছে সবার নাগরিক অধিকার সমান এবং এই সুবিধা সবাই পাবে। এখন আপনি লোকাল পর্যায়ে যার কথা বললেন, এই ভিডিও আমি দেখি না, কিন্তু আপনি নিশ্চয়ই এই ভিডিও দেখেছেন যে একজন ট্রাক ড্রাইভারকে মারা হচ্ছে। কে মারছে? বলা হচ্ছে যে বিএনপি নেতা।
আচ্ছা, এই পরবর্তীতে সময়টা একটু ছিল একটু কিন্তু একটু মুস্তাফিজ শোনেন, ভাইয়ের সময় ছিল মুস্তাফিজ এটা। বলবে তো। কারণ আমাকে সবুজ ভাইয়ের কাছে উনি আসতে হবে। সরকার আমি- দলীয় শোনেন, তো এখন এটা একটু আসলে, শেষ করি। সব দেখেন সময় পরবর্তীতে প্রভাব দেখা গেল বিস্তার করছে। যে সিএনজি, আসলে আপনার সঙ্গে আমি আমি কিন্তু কথা সময়টা বলিনি। চেয়ে নিয়েছি তার কাছ থেকে। না না আমি দিচ্ছি না আচ্ছা, না আচ্ছা, সরকার আমি- দলীয় আমি- বলে কথা না, এখানে আমি- আমাকে আমি শেষ নির্দিষ্ট করে সময় দিই। দিতে হয় সবাইকে। লাইনটা শেষ আমাকে- করলে আমাকে একটু বলতে দেন, দর্শকরা রাশেদ। কিন্তু ফিনিশিংটা পাবে। রাশেদ হ্যাঁ, আমাদের আপনি 2 সহযোদ্ধা, মিনিট কথা বলবেন, রাশেদ আমরা আমাদের তারপর চলে যাবো সহযোদ্ধা, কামালউদ্দিন সবুজ আপনারা তো এবং সত্য মিথ্যা তার- যাচাই না করে এই কথাগুলো তার- বলছেন। আপনি একটু তারই সুযোগ দেন, পরিবর্তন, কথা বলার। মানে তিনি তো আগে গণ অধিকার পরিষদের সেক্রেটারি ছিলেন, তো জি, স্যার। বিএনপিতে এসে সে যে এত পরিবর্তিত হয়েছে এবং এতটাই দলান্ধ হয়ে কথা বলছে, এটা আমাকে খুবই সারপ্রাইজ করছে। না, না, আমি তো সঠিক এবং কথা বলছি। আমি আমার কথা এক্সপেক্ট বলেন করব বলেন। রাশেদ, আপনি অবশ্যই গঠনমূলক আমার দলের কথা- জন্য সমালোচনা করবেন। আমরা যারা তরুণরা আছি, মানুষ কিন্তু আমাদের থেকে এক্সপেক্ট করে। আপনি যদি একবারে সারাদিন দলের সবকিছু গীত গান, তাহলে কিন্তু আমি এখানে ভুল কথাটা আমাদের বললাম, আপনি আমাদের বলেন যে আমি এই কথাটা সামষ্টিকভাবে ভুল loss। বলেছি। অবশ্যই আপনি এখন আপনি বলেন যে কোন কথাটা সঠিক ভুল। ইনফরমেশন গুলাকে হয়তো বা একটা বিচ্ছিন্ন ঘটনাকে আপনি এক্সাম্পল হিসেবে জি, সেট অনেক করছেন, ধন্যবাদ। আর এস এম বাকিগুলাকে সাইদ এআই মোস্তাফিজ, ভিডিও বলে চালিয়ে আপনাদের- দিচ্ছেন। আপনাদের- ওই যে যুব দলের মানে সরি ওই স্বেচ্ছাসেবক দলের যেই নেতার কথা বললাম, যে হাটে বাজারে বলল যে আমরা যেহেতু 2/3 মেজরিটিতে ক্ষমতায় আসছি, সবকিছু আমরাই ভোগ দখল করবো, আমাদেরকে চাঁদা দিবা, এই কথার টোনের সাথে রাশেদের কথা একরকম পুরাপুরি লাগছে আমার কাছে। যে আগে হচ্ছে যে এই অমুক অমুক হচ্ছে প্রশাসনে ছিল, আমরা খাইতে পারি নাই, এই জন্য এখন ক্ষমতায় আসছি, আমরাই সব খাবো, আমি বলেছি আমরাই প্রশাসনিক 6 জন রদবদল। হচ্ছে আপনার প্রশাসক NCP নিয়োগ করব। প্লিজ আমি আপনার টাইমে কথা as a বলিনি। chef ছিল। আমি as a প্রশাসকের chef কে উত্তরত রাখা আমি আপনার সময় সম্ভবপর রাশেদ নয়। কথা বলিনি, আপনি বারবার ইন্টারাপ্ট করছেন, তারপর কিন্তু কথা বলিনি। তো যেটা হয়েছে যে 6 জনকে তারা কোন রকম মানে এটা জাস্ট কি বলে প্রাইস পোস্টিং করা হয়েছে, যারা হচ্ছে যে নির্বাচনে হেরেছে বা বঞ্চিত, এরকম কিছু বিএনপি নেতাদের দিয়ে তারা 6টা প্রশাসক বসেছেন। এবং এটার কোন রকম মানে মেয়াদ কয়দিন থাকবে, মনে হচ্ছে আমৃত্যু তারা হচ্ছে যে মেয়র হিসেবে বহাল থাকবেন, এবং সে জায়গায় কোনো কিছু নিশ্চিত করা হয়নি। এবং তার যে কমপ্লেন, তিনি যে বলছেন যে এনসিপি অমুক জায়গায় লোক বসিয়েছে, জামাত অমুক জায়গায় লোক বসিয়েছে, তাহলে তো ঠিক সেম কাজটাই সে করলো, মানে যে সে অপরাধের কথাটা অন্য আরেকজনকে দোষারোপ করছে, তাহলে কি সেও তো সেই কাজই করছে, তাহলে আলাদা সে কি গুড এক্সাম্পল ক্রিয়েট করছে? তার মানে আপনি সেই খারাপ কাজটা করছেন, আমার এখন সময় আসছে আমিও করব, তাইলে সে তাহলে তো নতুন একই পথে পরিবর্তিত হাঁটলো দেশ। একই নতুন পথে হাঁটলো, তো পরিবর্তনটা এটা তো তাহলে আসলে তো কোথায়? পরিবর্তন হলো না। আমি তো আপনার থেকে এক্সপেক্ট করছি যে হ্যাঁ আপনারা এটা করছেন, আমরা এটা করি নাই। এখানে স্বচ্ছ ভালো লোক এবং নির্বাচনের বলেন, মাধ্যম এখন কি দিয়ে স্থানীয় নির্বাচনের এখনই মাধ্যম দিয়ে সম্ভব? স্থানীয় নির্বাচনে স্থানীয় আপনারা লোক নির্বাচন বসাবেন। দিতে তো সময় লাগবে এবং একটু। সেই নির্বাচনে কোনো আলাপচারিতা নাই, কিছু নেই, এবং তারা এই কথাগুলো বলছে। তিনি বলছেন একটু এবং সময় লাগবে। এই যে লেবুর যে কথা বললেন, এটা কেন এই কথাগুলো আসছে, এটা তো একদিনে হয়নি। 1.5 বছর ধরে মাঠ ঘাট কে দখল করে রাখছে, সিন্ডিকেটগুলো কে দখল করে রাখছে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। এবং যখন হচ্ছে ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেট, উনি যখন এই 2-3 দিন আগেই বাজার মনিটরিংয়ে গেছেন, সেখানকার একজন সভাপতি এসে বলছেন যে আমি বিএনপি করি, আগে হচ্ছে যে ছিল এখন আর নাই, এখন আমাদের ক্ষমতায়, বাজারে আপনাদেরকে ঢুকতে দেবো না, এবং মানে সিরিয়াসলি হেনস্থা করে ওনাকে বের করে দিয়েছে। তো এখন তাহলে আমরা কাকে দোষারোপ করব? আপনাদের দলের লোকজন যদি এখন বাজার দখল করে, সিন্ডিকেট দখল করে, লেবুর দাম এক ধাক্কায় সেঞ্চুরি করে ফেলে, তাহলে এটা বলা যাবে না? আপনাদের এই গঠনমূলক সমালোচনা করা যাবে না? এটা কখন বলছে? দায়িত্ব নেওয়ার পরের আপনি এটা দিন। দেখেন নাই? আপনি এই ভিডিও দেখেন নাই? আচ্ছা, আমি কি 30 না সেকেন্ড না আপনি যাই হোক, আমরা আমারটা চাই বলে নেই। দ্রব্যমূল্য তো নিয়ন্ত্রণে থাকুক। দ্রব্যমূল্যের জায়গাটায় কারণ- তাদের দায়িত্বশীল নেতা রবি ভাই যখন বলেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি বা চাঁদা নিয়ে যখন কথাগুলো বলেন, তাহলে ধরে নেন যে যারা এই কাজগুলো করছে তারা তো আরো স্বপ্রণোদিত হয়ে, উৎসাহিত হয়ে, যখন পঞ্চগড় থেকে একটা ট্রাক ড্রাইভার যাচ্ছে, 5টা জায়গায় যদি সমঝোতার ভিত্তিতে আমরা সময় 5-10 টাকা সংক্ষিপ্ততার করেও জন্য দেয়, ওই বিষয়ে আর যেতে পারছি না। সমঝোতার একটু ভিত্তিতে করতে যখন চাই। টাকা দিচ্ছে, তখন তো আপনার আলটিমেটলি পুরো মানে বাজার দর কতটা লাভ দিবে এটা আপনারা জানেন। জি, বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপি যোগ্য দক্ষ মানুষকেই তো সেখানে অনেক বসাবে। ধন্যবাদ, অনেক স্বাভাবিকভাবে ধন্যবাদ। এনসিপির নেতাকে বসিয়ে রেখে তো আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিএনপি চালাবে না, এটা তো বাস্তবসম্মত। উনি আমাদের NCP নেতা, পৃথিবীতে উনি একটা অদ্ভুত অবশ্যই লোক। এনসিপির নেতা। কে এজাজ ভাই এনসিপি নেতা? হ্যাঁ, জাতীয় নাগরিক কমিটির নেতা তিনি ছিলেন। আমরা জাতীয় নাগরিক নাগরিক পার্টি। পার্টি। পার্টি, কিন্তু জাতীয় নাগরিক কমিটি থেকে তো পার্টি গঠিত হয়েছে। এরকম অনেক মানুষ আছে না, না, যারা হচ্ছে তিনি এরকম হবে আপনাদের- আপনাদের শোনেন, সরকারের অনেক- লোকজন এখন তো আছে। বলা সম্ভবপর নয়, সময় হ্যাঁ, কম। খলিল সাহেবের কথা তিনি- বলেন, যাকে নিয়ে আপনারা সারাদিন বিশদগার আপনার করতেন, 3 জন উপদেষ্টা যাকে ছিল নিয়ে না বলতেন যে সরকারে? এজেন্ট, আপনার আসিফ ভারতের মাহমুদ- দালাল, আসিফ মাহমুদ তারপরে আপনার এইটা উপদেষ্টা ওইটা, ছিল না? তাকে পুরো এখন আপনারা সরকারে তো আপনার পররাষ্ট্রমন্ত্রী লোক কেন ছিল। আপনি বানালেন? বলছেন যে নির্বাচনে মেকানিজম হয়েছে, স্বাভাবিক কিন্তু না, আপনার যে যারা 3 জন হচ্ছে উপদেষ্টা যে ছিল, এই তারা ডক্টর কি- ইউনূস তারা কি আমাদের, আপনাদের- সবাই তো আমাদের, তাই না? আপনারা যে দলটা গঠন করেছেন, আপনাদের কেউ এটা তো ছিল না। সরকারের থেকে দলটা গঠিত আপনাদের হয়েছিল। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা বুঝাই দিল ইলেকশন সরকার, ইঞ্জিনিয়ারিং, তারপরে এখন নাকি আমাদের আপনারা হয়ে গেল। ওয়েলফেয়ার মেকানিজমের নামে টাকা দিয়ে ভোট কি কিনেছেন? welfare mechanism জামাত বলছে ভাই? ইসলামকে নিয়ে তো সমালোচনা আপনি নিজেই করেছেন যে ওয়েলফেয়ার welfare মেকানিজম কি mechanism-এ। করা হইলো?
আপনাদের সাথে জামাত কেউ কি টাকা কুলাইতে দিয়ে পারবে? বন্ধ করে ভোট কেনে না? আপনাদের যেই পরিমাণ এবং সে টাকা, এই যে টাকা এসালম সহ- গ্রুপ আপনাদের একজন বড় মন্ত্রী দখল করে আছে, এটা জানেন না? এসালম তাহলে প্রমাণ দেন আপনি। এসালম গ্রুপ আপনি এখন কে প্রমাণ চালাচ্ছে দেন। একটু বলেন তো। কিন্তু আপনারা তো একজন আচ্ছা, এসালম বাণিজ্য গ্রুপ উপদেষ্টাকে বসাইলেন আমাদেরকে কত টাকার দেখান। বিনিময়ে বলেন? আমাদের আমাদেরকে দেখান যে আমরা বাণিজ্য উপদেষ্টাকে আচ্ছা, বসাইলেন আমাদেরকে দেখান কেন? যে আমরা এরকম কোন কত টাকার বিনিময়ে বাণিজ্য বাণিজ্য দখল উপদেষ্টাকে করে এনসিপি রাখছি। আপনারা নিয়োগ এসালম দিয়েছিলেন? গ্রুপ এখন কারা দখল করে অন্তর্বর্তীকালীন চালাচ্ছে? সরকারের বাণিজ্য রাশেদ, উপদেষ্টাকে আপনি এটা কিভাবে কি উত্তর নিয়োগ দেন দেওয়া ভাই? হয়েছিল? এসালম আপনার গ্রুপে- দলটা চালানোর জন্য এসালম তো তাকে গ্রুপে আপনি আপনাদের নিয়োগ কোন দিয়েছিলেন। নেতা এখন হচ্ছে চালাচ্ছে? আপনি বলেন এসালম কে ভারত চালাচ্ছে, থেকে আপনি ফিরে তথ্য একজন বলেন। নেতা তো সেটা পুরোপুরি আপনার কাছে দখল তথ্য করে থাকলে কাজ আপনি চালাচ্ছে। বলেন। আপনি তথ্য ছাড়া তো প্রত্যেকটা কথা বললেন। তথ্য ছাড়া কেন হবে? সবই এটা আপনি তথ্য জানেন ছাড়া। না? তো সবই তো তথ্য ছাড়া। আপনাকে আমি ফুল তথ্য দিব। আপনি এখানে বলেন তথ্য, আপনি ডকুমেন্টে হাজির করেন। আপনি মুখে তো বললে হবে না, আপনি ডকুমেন্ট ছাড়া এগুলো বলছেন কেন? যে কথাটা বলবেন সেটা তো ডকুমেন্ট থাকতে হবে। আপনাকে অবশ্যই- আমি তো সার্জিসের কথা তথ্য- বললাম। আপনাকে শোনেন, আমি তো অবশ্যই সার্জিসের দেওয়া কথা হবে। বললাম। করতে সার্জিসের চাচ্ছি। ডকুমেন্ট তো সার্জিস নিজে। আপনি তো fabricated আপনারা কথা ডিসি বললেন। নিয়োগ, এসপি নিয়োগ এগুলো করেছেন না? সে বলল সার্জি যেটা বলেছে আপনারা ডিসি নিয়োগ, যে এসপি এই নিয়োগ সব সরকারের প্রশাসনকে এই জামাতিকরণ সরকারের সময় জামাতিকরণ সবাই করার যে দায়িত্ব আপনাদের স্বাধীনতা নিতে হবে। পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কে নিয়োগ দিয়েছে? নাহিদ আন্দোলন ইসলামকে সংগ্রাম জিজ্ঞেস করেন করতে তো। পেরেছে? নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কে নিয়োগ দিয়েছে? কার পরামর্শে নাহিদ ইসলাম ভিসি নিয়োগ দিয়েছিল? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভিসি নিয়োগ দিলেন, এই ভিসি কাদের? কারা কারা নিয়োগ দিচ্ছে? তারা আপনারা নিয়োগ দিয়েছেন আমরা জামাতের এত পরামর্শে। ক্ষমতাধর আমরা? জামাতের পরামর্শ অবশ্যই। আপনারা ক্ষমতায় ছিলেন না? তিনজন ছাত্র উপদেষ্টা আপনাদের ছিল, আর আসলে আপনারা এরকম ক্ষমতায় ছিলেন অদ্ভুত না। কথা মানুষ অদ্ভুত কথা কেন বলবো? আসবে, বুঝছেন? আমি কি কারণ মিথ্যা বলেছি একটা কথা? আমরা এত ক্ষমতাধর হইলে ছিল না? জনাব রাশেদ খান, এত ক্ষমতাধর হইলে আমরা তো নাসিরুদ্দিন আপনাদের পাটোয়ারিকে কথা জিজ্ঞেস বলছিলাম, করবেন। আমরা তো সাইদ আপনাদের মোস্তাফিজ নাসিরুদ্দিন মতো পাটোয়ারিকে ইঞ্জিনিয়ারিং জিজ্ঞেস করে করবেন দিতে যে এজাজকে কে এই নিয়োগ সময়টা দিয়েছে? কিন্তু সাইদ এজাজকে মোস্তাফিজের। নিয়োগ আপনি- দিয়েছে আপনি নাসিরুদ্দিন যারা পাটোয়ারি করছেন। নিজে, আপা। আমার নাসিরুদ্দিন কথাই পাটোয়ারি বলতে নিজে দিচ্ছেন। এজাজকে নিয়োগ দিয়েছে, আচ্ছা, জিজ্ঞেস আপনার করেন। সময় কিন্তু তিনি কথা বলেননি, ওনাকে একটু সুযোগ দেন, 1 মিনিট আমরা শেষ করে দেবো। আপনি কিছু বলে 1 মিনিট হ্যাঁ, যেটা বললাম যে রাশেদ না, এত সেই তো বলছিল, fabricated- তারপর তো আমি সময় দিলাম। দেখছেন? সে যে বলে না এটা তো সঠিক 30 না। সেকেন্ড বলার পর অনেক কথা রাশেদ বলেছেন। দেখেন উনি এত ফেব্রিকেটেড কথাবার্তা না বলছেন। না, আমি তো ডিসিএসপি নিয়োগ তো Please, তথ্য আমি সামনে আমাকে একটু দিয়েছিলাম। কথা বলতে দেন ভাই। ডিসিএসপি নিয়োগের তথ্য আপনি কথা তো বলতে দেন। হাসনাত আব্দুল্লাহ এবং আপনার সালমান সরকার নামে আছেন তো ভাই। সেই তথ্য তো যুগান্তরে প্রকাশিত হয়েছিল। কথা বলতে দিচ্ছেন না? বলেন। কারণ আপনি ভয় পাচ্ছেন যে সত্য তথ্যগুলো আমি বলে ফেলবো। বলেন, আপনি বলেন। একটু চুপ থাকেন, আমি একটু কথা বলবো। আপনি সত্য তথ্যগুলোই বলেন। হ্যাঁ, যেটা বললাম যে সার্জিসের যে কথাটা বললো, উনি কিন্তু এইভাবে বলেছে যে 1.5 বছর ধরে সবাই যে স্বাধীনভাবে আন্দোলন সংগ্রাম করতে পেরেছে বা সবার যে মত প্রকাশের স্বাধীনতাটা ছিল সেটা এখন আর থাকবে না। কারণ বর্তমান সরকার ঠিক আগের স্ট্র্যাটেজিতে, আওয়ামী লীগের স্ট্র্যাটেজিতেই তারা আগাচ্ছে। তারা বিভিন্নভাবে মব বলছে আন্দোলনগুলোকে, যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নানাভাবে প্রশাসনকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে। তো এই প্রেক্ষাপটটা সে বলেছে, কিন্তু তাকে সে বানাই দিল যে ভিসি নিয়োগ করছে, এটা করছে। আচ্ছা, আমরা যদি এত ক্ষমতাধর হয়ে থাকি তাহলে তো আমরাই আসলে ইজিলি গভর্নমেন্ট ফর্ম করে ফেলতে পারতাম। এখানে উপদেষ্টা মণ্ডলীর যেই 2 জন ছাত্র নেতাকে বলা হয় তারা কিন্তু পদত্যাগ করে ফেলেছিল, কিন্তু এই যে খলিল সাহেব থেকে শুরু করে একাধিক ওই নেতা, বিষয়গুলো নিয়ে আসলে একাধিক কথা বলতে নেতা, অনেক সময় প্রয়োজন। আমাদের হাতে একাধিক একদমই খলিল সময় সাহেব আছে। কিন্তু তারাই নিয়োগ দিয়েছে। একাধিক উপদেষ্টা, আমাদের শেষ করতে হচ্ছে, একাধিক জনাব, উপদেষ্টা এস এম তাদেরকে সাইদ কিভাবে মোস্তাফিজ। ফেভার করে ক্ষমতা আমরা- এনেছে